বৃথা চেষ্টা। এই বটের শিকড়ে জড়িয়ে আছে হাজারো মৃতের আত্মা। আজ থেকে তোরাও এদের একজন হবি। অন্ধকার যখন ঘন হয়ে আসে তখন কিছু কিছু জায়গা জীবন্ত হয়ে ওঠে। এমন এক জায়গা হল নিঝুমপুর গ্রাম। গত ২০ বছর ধরে এই গ্রামের একটা অংশ সম্পূর্ণ পরিত্যক্ত। গ্রামের মানুষ দিনের বেলাতেও ওদিকটায় পা বাড়ায় না, কিন্তু যেখানে ভয় সেখানেই রোমাঞ্চের খোঁজে ছুটে যায় কিছু মানুষ। আজ রাতে শহরের ২ তরুণ অর্ণব আর সোহান এসেছে এই গ্রামে। তাদের উদ্দেশ্য নিঝুমপুরের সেই অভিশপ্ত রক্তের পিপাসু বটগাছের রহস্য ক্যামেরাবন্দি করা। অর্ণব, আমার কিন্তু একদম ভালো ঠেকছে না রে ভাই। দেখ কেমন কুয়াশা চারদিকে। জুন মাসের গরমে এমন ঠান্ডা কুয়াশা তুই কোথাও দেখেছিস? চল ফিরে যাই। আরে ধুর সোহান, তুই সব কিছুতেই বড্ড বেশি ভয় পাস। এই কুয়াশা আর গা ছমছমে পরিবেশটাই তো আমাদের ভিডিওর জন্য পারফেক্ট। ভাব একবার, এই ভিডিওটা যদি ক্লিক করে আমাদের চ্যানেলে ভিউজ কোথায় গিয়ে ঠেকবে। ক্যামেরাটা অন কর জলদি। ভিউজের চক্করে পড়ে একদিন আমরা দুজনেই সাবার হয়ে যাব। এই দেখ, ব্যাটারির চার্জ ফুল ছিল, কিন্তু এখানে আসার পর থেকেই কেমন যেন ড্রপ করছে। হ্যালো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি বাংলার অন্যতম রহস্যময় আর ভীতিজনক স্থান নিঝুমপুরের প্রবেশদ্বারে। আজ রাতে আমরা যাব সেই ৩০০ বছরের পুরনো বটগাছটার কাছে, যেখানে প্রতি অমাবস্যায় নাকি কোনো এক অদৃশ্য শক্তি মানুষের রক্ত শুষে নেয়। আমাদের সাথেই থাকুন। অর্ণব যখন ক্যামেরার সামনে কথা বলছিল, ঠিক তখনই অন্ধকার ফুঁড়ে তাদের সামনে এসে দাঁড়ালো এক বৃদ্ধ অবয়ব। হাতে একটা টিমটিমে হারিকেন। তার মুখের বলিরেখায় যেন লুকিয়েছিল ১০০ বছরের ভয়। তিনি আর কেউ নন, এই গ্রামের প্রবীণ বাসিন্দা রহমত চাচা। কারা তোমরা বাবা? এই অমাবস্যার রাতে মৃত্যুর মুখে কেন এগিয়ে যাচ্ছ? ফিরে যাও, এখনো সময় আছে। আরে চাচা, আপনি এই মাঝরাতে এখানে কি করছেন? আমরা শহর থেকে এসেছি এই গ্রামের পুরনো বটগাছটার ওপর একটা ডকুমেন্টারি বানাতে। ডকুমেন্টারি? কাগজের পাতায় আর ক্যামেরার ফিতায় যা বন্দি করতে চাইছো বাবা, তা আসলে এক জীবন্ত অভিশাপ। ওই বুড়ো বটগাছ কোনো সাধারণ গাছ নয়, ওটা একটা রক্তচোষা পিশাচের আস্তানা। আজ থেকে ২০ বছর আগে আমার নিজের ভাই ওই গাছের নিচে কাঠ কাটতে গিয়েছিল। পরদিন সকালে তার শুধু চামড়া আর হাড় পড়েছিল। শুনলি তো অর্ণব, চাচা নিজেই বলছেন। ওরে ভাই, আমি আর এক কদমও সামনে যাব না। চাচা, বিজ্ঞানের যুগে এইসব ভূত প্রেতের গল্পে আমরা বিশ্বাস করি না। হয়তো কোনো হিংস্র পশু আক্রমণ করেছিল। আপনি চিন্তা করবেন না, আমাদের কাছে সুরক্ষার জন্য সব ব্যবস্থা আছে। বিজ্ঞান? যখন ওই গাছের শিকড় সাপ হয়ে তোমাদের পা জড়িয়ে ধরবে, তখন বিজ্ঞান তোমাদের বাঁচাতে আসবে না বাবা। আমি শুধু সাবধান করতে পারি, বাকিটা তোমাদের কপাল। রহমত চাচার কথা অগ্রাহ্য করে অর্ণব আর সোহান এগিয়ে চলল বনের গভীরে। চারদিকের অন্ধকার যেন ক্রমশ আরও ঘন হয়ে উঠছিল। টর্চের আলো সেই অন্ধকারকে ভেদ করতে পারছিল না। বাতাস যেন এক অদ্ভুত ফিসফিসানি শব্দ বয়ে নিয়ে আসছিল। অর্ণব, তুই কিছু শুনতে পাচ্ছিস? মনে হচ্ছে কেউ আমাদের ঠিক পেছন পেছন হাঁটছে। আমি যখনই থামছি, পায়ের আওয়াজটাও থেমে যাচ্ছে। কেউ নেই তো। তুই শুধু শুধু প্যানিক করছিস সোহান। নিজের হার্টবিট নিজেই শুনে ভয় পাচ্ছিস বোধহয়। এই তো, ম্যাপ অনুযায়ী আমরা প্রায় চলে এসেছি। ওই দেখ সামনে। অর্ণবের টর্চের আলো গিয়ে পড়ল এক বিশাল দানবীয় আকৃতির বটগাছের ওপর। গাছটার ঝুড়িগুলো মাটির দিকে এমনভাবে নেমে এসেছে যেন এক ঝাঁক কঙ্কাল তাদের হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। গাছটার পাতাগুলো কালচে লাল, যেন সত্যি সত্যি ওগুলো রক্তে ভেজা। ওরে বাবারে, এই গাছটা দেখতে এমন কেন?
মনে হচ্ছে একটা বড় রাক্ষস হাত পা ছড়িয়ে বসে আছে। অর্ণব, চল না একটা দুটো শট নিয়ে কেটে পড়ি, আমার দম বন্ধ হয়ে আসছে। অসাধারণ, জাস্ট অসাধারণ দৃশ্য। সোহান, ড্রোনটা বের কর। ওপর থেকে এই বটগাছটার একটা সিনেম্যাটিক শট নিতে হবে। আমি গাছের গোড়ার দিকে যাচ্ছি, তুই এখান থেকে লাইটটা ফোকাস কর। রাত তখন ঠিক 11:59। নিঝুমপুর বনের আবহাওয়া আচমকা বদলে গেল। কোনো হাওয়া ছাড়াই বটগাছের পাতাগুলো তীব্র গতিতে কাঁপতে লাগলো, ঠিক যেন গাছটি কোনো কিছুর অপেক্ষায় অধীর হয়ে উঠেছে। অর্ণব, ড্রোনটার কন্ট্রোল কাজ করছে না, ওটা একা একাই গাছের ওপর গিয়ে ক্র্যাশ করলো। আর দেখ, আমার ঘড়ির কাঁটা উল্টো ঘুরছে। কি বলছিস? দেখি। ধুর, আমার ফোনে নেটওয়ার্কও গায়েব। টাইম দেখাচ্ছে 00। রাত 12টা বেজে গেছে। ঠিক তখনই সেই নিস্তব্ধতা ভেঙে বনের ভেতর থেকে ভেসে এলো এক নারীর খিলখিল হাসির শব্দ। সেই হাসি সাধারণ কোনো মানুষের নয়, তা অত্যন্ত তীক্ষ্ণ এবং তাতে জড়িয়ে ছিল এক আদিম হিংস্রতা। কে কে ওখানে? সামনে আসুন। আমরা শুধু ভিডিও বানাতে এসেছি, আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। ভূত, ডাইনি, অর্ণব বাঁচা আমাকে, ওটা গাছের ওপর থেকে আমাদের দেখছে। টর্চের আলোয় যা দেখা গেল তা দেখার জন্য দুই বন্ধু প্রস্তুত ছিল না। গাছের মগডালে বসে আছে এক বিভৎস আকৃতির নারী। তার চুলগুলো জট পাকানো, চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল, আর তার মুখ থেকে টপ টপ করে লাল রক্ত ঝরে পড়ছে। চোখের পলকে সেই নারী গাছ থেকে নিচে নেমে এলো, কিন্তু তার পা দুটো মাটিতে ছোঁয়া ছিল না, সে শূন্যে ভাসছিল। এই গাছ আমার খিদের জায়গা। যারা এখানে আসে তারা কেউ ফিরে যায় না। তোদের রক্ত দিয়ে আজ আমার তৃষ্ণা মেটাবো। সোহান, দৌড়া! আর 1 সেকেন্ডও না, পালা এখান থেকে। তারা ঘোরার চেষ্টা করতেই ঘটল এক অলৌকিক কাণ্ড। বটগাছের বিশালাকার ঝুড়ি আর শিকড়গুলো সাপ বা চাবুকের মতো নড়ে উঠল। মুহূর্তে একটা মোটা শিকড় এসে সোহানের পা পেঁচিয়ে ধরল। অর্ণব, আমাকে বাঁচা, ওটা আমার পা টেনে ধরছে, আমাকে গাছের দিকে নিয়ে যাচ্ছে। অর্ণব, ধরছি তোকে। সোহান, হাত ছাড়িস না। ইস, এই শিকড়টা এত শক্ত কেন? এটা তো গাছের ডাল নয়, মনে হচ্ছে লোহার রড। অর্ণব শত চেষ্টা করেও শিকড়টা কাটতে পারল না। ডাইনিটা বাতাসে ভেসে সোহানের একদম কাছে চলে এলো। তার লম্বা কালো নখগুলো দিয়ে সে সোহানের গলার কাছে স্পর্শ করল। বৃথা চেষ্টা। এই বটের শিকড়ে জড়িয়ে আছে হাজারো মৃতের আত্মা। আজ থেকে তোরাও এদের একজন হবি। সোহান, দৌড়া! আর 1 সেকেন্ডও না, পালা এখান থেকে। অর্ণব দেখল চোখের সামনে সোহানের শরীর থেকে রক্ত শুষে নেওয়া হচ্ছে। সোহানের ফর্সা চামড়া মুহূর্তে ফ্যাকাশে এবং নীলচে হয়ে যেতে লাগলো। ভয়ে এবং আতঙ্কে অর্ণবের হাত থেকে ছুরিটা পড়ে গেল। সে বুঝতে পারল এখানে থাকলে সেও মারা যাবে। সে দিক বিদিক জ্ঞান হারিয়ে উল্টো পথে দৌড়াতে শুরু করল। অর্ণব অন্ধের মতো জঙ্গল দিয়ে দৌড়াচ্ছিল। কাঁটার আঘাতে তার শরীর ছিঁড়ে যাচ্ছিল, কিন্তু সে থামল না। সে ভাবল সে গ্রামের দিকে যাচ্ছে, কিন্তু আধ ঘন্টা দৌড়ানোর পর সে যেখানে এসে পৌঁছালো তা দেখে তার পায়ের তলার মাটি সরে গেল। না, না, এটা হতে পারে না। আমি তো সোজা দৌড়াচ্ছিলাম, তবে আবার এই বটগাছের সামনে কিভাবে ফিরে এলাম? হ্যাঁ, অর্ণব আবার সেই অভিশপ্ত বটগাছের সামনেই দাঁড়িয়ে আছে, আর গাছের নিচে পড়ে আছে সোহানের নিথর শুষ্ক দেহ। তার শরীরে এক ফোঁটা রক্তও অবশিষ্ট। বনের কোনো শেষ নেই রে মূর্খ। তোরা যে পথ দিয়ে আসিস, ফেরার পথটাই কাজ নিজে বন্ধ করে দেয়। এবার তোর পালা। পরদিন সকালে সূর্য উঠলে গ্রামের রহমত চাচা কয়েকজন গ্রামবাসীকে সাথে নিয়ে বনের সীমানায় আসেন। তারা জানতেন রাতে কি ঘটেছে। বনের ভেতর কিছুটা যেতেই তারা দেখতে পান সেই দৃশ্য, যা এই গ্রামে বারবার ঘটে এসেছে।
বলেছিলাম বাবা, ফিরে যাও। এই গাছের খিদে বড্ড ভয়ঙ্কর। শহরের মানুষরা অহংকার নিয়ে আসে আর রেখে যায় শুধু নিজেদের লাশ। অর্ণব, আমার কিন্তু একদম ভালো ঠেকছে না রে ভাই। দেখ কেমন কুয়াশা চারদিকে। জুন মাসের গরমে